দর্শক, আপনারা দেখছেন পাবলিক বাংলার। আমি ঠিক এই মুহূর্তে রয়েছি বারাইপুর। আপনারা জানেন আমাদের কাছে একটা কালো রাত চলে এসেছে এবং আকাশের কোনায় কোনায় তাকালে সেই কালো মেঘটা দেখতে পাবেন। কেন জানেন? যে কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদী একটা ওয়াকআপ বিল পাস করেছে, সেটা সম্পূর্ণ মুসলিম বিরোধী একটা ওয়াকআপ বিল। কিন্তু বাংলার মানুষের কাছে একটাই প্রশ্ন জাগছে যে তৃণমূল কংগ্রেসের একাধিক এমএলএ রয়েছেন, মন্ত্রী রয়েছেন, কিন্তু তারা কোনো বিরোধিতা করছে না, তারা কোনো প্রতিবাদ করছে না কেন? এই প্রশ্ন করছে আজ গোটা বাংলার মানুষ। ইতিমধ্যে মুসলিম সম্প্রদায়ের মানুষ তারা জেগেছে এবং তারা বিভিন্ন জায়গাতে রাস্তায় নেমে তারা আন্দোলন করছে। হ্যাঁ, শুধু সাধারণ মানুষ নয়, তার সাথে সাথে নওশাদ নেমেছে রাস্তায়, নওশাদ প্রতিবাদ করছেন, আইনজীবীরা প্রতিবাদ করছেন এবং বিশেষ করে যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ তারা প্রতিবাদ করছে। কিন্তু প্রশ্ন একটাই জাগছে, বাংলার মানুষেরা প্রশ্ন তুলেছে যে যারা মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছ থেকে ভোট নিচ্ছে তারা লোকসভাতে মুখে ঝামা দিয়ে বসে আছে, তারা কোনো বিরোধিতা করছে না, তারা কোনো প্রতিবাদ করছে না। তাহলে প্রতিবাদ কারা করবে? নওশাদ করবে? আইনজীবীরা করবে? বাংলার যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ, সাধারণ মানুষ, তারা প্রতিবাদ করবে? তারা রাস্তায় নেমে প্রতিবাদ করার জন্যই তো সেই সব মন্ত্রী এমএলএদেরকে তো ভোট দেয়নি। তারা ভোট দিয়েছে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ যখন বিপদে পড়বে, ক্ষোভের মুখে পড়বে, তাদের পাশে দাঁড়িয়ে প্রতিবাদটা করা। আর আমাদের পাবলিক বাংলার মুখোমুখি বিশিষ্ট আইনজীবীরা রয়েছেন, অ্যাডভোকেট নুর আলম খান এবং মজনুর রশিদ। তিনি এই প্রসঙ্গে কি প্রতিক্রিয়া দিলেন, এই টোটাল ঘটনা শোনান। আপনি ঠিকই প্রশ্ন করেছেন। এই যে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশে যে ঘৃণিত, বিশ্ব চর্চিত ঘৃণিত সাম্প্রদায়িক বিজেপি পার্টি মুসলিমদের ওয়াকফ সম্পত্তি সরকারের মাধ্যমে লুট করতে চাইছে, যেটা ভারতীয় সংবিধান বিরোধী। ভারতীয় সংবিধানের যে মৌলিক অধিকার রয়েছে 12 থেকে 35 নম্বর আর্টিকেলে, সেই আর্টিকেলের 12, 19, 17 এইগুলো বিরোধী। এই মৌলিক অধিকারের বিরোধী যদি কোনো আইন পার্লামেন্টে পাস হয় সেটাকে ইনভ্যালিড করে দেয় সুপ্রিম কোর্ট। এক্ষেত্রে আমরা জানি এই আইনটা পাস তো করাতে পারবে না, যদিও করা যায় সুপ্রিম কোর্টে এটাকে ইনভ্যালিড বলে ঘোষণা করবে। এইবার আপনার যে প্রশ্ন হলো এই ওয়াকফ বিলের বিরুদ্ধে হিন্দুরা কি আন্দোলন করছে? অবশ্যই। আমার আজকে যেমন এসডিও অফিসে গিয়েছিলাম, আমার হিন্দু বন্ধুরা এসেছিল, যখন আমি খুলে বললাম যে ওয়াকফ বিলটা এটা শুধু মুসলিমদের ব্যাপার নয়, এটা ভারতীয় সংবিধানের ব্যাপার। ভারতীয় সংবিধানে যেমন হিন্দুদের দেবত্ব সম্পত্তি রক্ষার দায়িত্ব হিন্দুদের, খ্রিস্টানদের গির্জার সম্পত্তি রক্ষার দায়িত্ব খ্রিস্টানদের, শিখ সম্প্রদায়ের সম্পত্তি রক্ষার দায়িত্ব শিখ সম্প্রদায়ের। এটা ভারতীয় আইন আছে এবং ভারতীয় সংবিধান সেটাকে জাস্টিফাই করে সেই আইনগুলি। এখন মোদী সরকার তার সম্পত্তি লোভ আদানি আম্বানির হাতে তুলে দেবে। চীনের কাছে তো আর পেরে উঠল না। চীন যে জমি দখল করে নিল সেই জমিগুলো তো আর উদ্ধার করতে পারলো না। এখন আদানি আম্বানি প্রচুর টাকা দিয়েছে মোদিকে, তাই আদানি আম্বানিকে খুশি করতে গিয়ে ভারতবর্ষের সংখ্যালঘু মুসলিমদের ওয়াকফ সম্পত্তি লুট করতে চাইছে। অ্যাকচুয়াল হচ্ছে বুঝতে হবে যে এই টিএমসিটা কে। এই যে তৃণমূল সরকার, এ তো জন্ম বিজেপির হাতে। এবং একটা সময় আপনারা জানেন, আপনারা তো নিজে দেখেছিলেন যে বিজেপিকে ফ্রন্টে এনে লড়বো, কথাটা কে বলেছিল? টিএমসি সুপ্রিমো। তো সেক্ষেত্রে আরএসএস পরিচালিত এই বিজেপি এবং তৃণমূল দুজনেই মিলে এখন বিজেমূল করে চলছে। তো অতএব মানুষকে বোকা বানানো হচ্ছে, বোঝানো হচ্ছে আমরা তোমার ভালো চাইছি, তোমাদের জন্য আমরা করছি, কিন্তু আলটিমেটলি ঘটনাটা উল্টো। না হলে দেখবেন এর আগের বারে যখন একটা এনআরসি বিলের সংক্রান্ত যখন আলোচনা হচ্ছিল, দেখবেন সমস্ত এমপিরা কেউ শুটিং করছিল, কেউ বিদেশে ঘুরতে গেছিল, কেউ কিন্তু এই পার্লামেন্টের যে আইনগুলো বেরোচ্ছে পাস হচ্ছে তার কিন্তু কেউ বিরোধিতা করেনি। অতএব বাইরে আন্দোলন করছে কিন্তু ওখানে কিছুই করছে না।
জাস্ট প্রহসন হচ্ছে মাত্র, আর অন্য কিছুই না। অ্যাকচুয়ালি তৃণমূল পার্টিটা এনআরসি বিলের সময় মুসলিমদের সাথে গাদ্দারি করেছে। অভিষেক ব্যানার্জির পিসি মমতা ব্যানার্জি মুসলিমদের সাথে এনআরসি বিলের সময় মুসলিমদের ভোট নিল, কিন্তু মুসলিমদের হয়ে প্রতিবাদটা জানালো না, সেখানে মুসলিমদের সাথে প্রতারণা করেছে, গাদ্দারি করেছে। আজকের আমাদের ভয় লাগছে তৃণমূল আবার দ্বিতীয়বার ওয়াকফ বিলের ক্ষেত্রে আবার গাদ্দারি না করে বসে, কারণ তৃণমূল অলরেডি গাদ্দার হিসেবে প্রতিষ্ঠিত হয়ে গেছে। মুসলিমরা জানে যে গাদ্দার পার্টি তৃণমূল হচ্ছে মুসলিমদের নামে মুখে বলে মুসলিমদের ভালোবাসে, মুসলিমদের ভোট নেওয়ার জন্য, অ্যাকচুয়ালি মুসলিমদের আর্থ সামাজিক অবস্থার বিরোধী, উন্নতি করতে দেবে না। এরা হচ্ছে একটা গাদ্দার, তৃণমূলের কাছে গাদ্দার হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। অভিষেক ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির পিসি আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দুটো গাদ্দার হিসেবে প্রতিষ্ঠিত হয়ে গেছে, সবাই জানে। এনআরসি বিলের সময়, ওয়াকফ বিলের সময় আবার গাদ্দারি করছে কিনা দেখে, যদি গাদ্দারি করে আমরা বিমানবন্দরে গিয়ে বসে থাকবো। বিমানবন্দর থেকে তো যেতে হবে, কারণ গাদ্দারদের মাপ হবে না, গাদ্দার গাদ্দারই থাকে। তুমি মুসলিমদের ভোটে জিতবে, মুসলিমদেরকে বলবে যে না আমাদেরকে ভোট দাও, তোমাদেরকে বাঁচাবো, আর যখন সত্যি বাঁচাবার সময় আসবে তখন গাদ্দারি করবে। গাদ্দারকে ইতিহাস প্রশ্রয় দেয় না, আর আমরাও দেব না। আজকে আপনারা বারুইপুর এসডিও অফিসে আপনারা একটা ডেপুটেশন দিয়েছেন, কিন্তু শুধু আপনার দিয়েছেন তা নয়, একাধিক নওশাদ সিদ্দিকী প্রতিবাদ করছেন, বাংলার যারা সাধারণ মানুষ, মুসলিম সম্প্রদায়ের মানুষ প্রতিবাদ করছেন। কিন্তু প্রতিবাদটা কাদের করা দরকার? যারা পার্লামেন্টে গিয়ে মুখে জামা দিয়ে বসে থাকে তারা প্রতিবাদ করবে, নাকি বাংলার সাধারণ মানুষ প্রতিবাদ করবে? দেখুন, আপনি খুব সুন্দর কথা বলেছেন। প্রতিবাদটা করা ছিল এই তৃণমূলের এমপি এমএলএ এদের, যারা মুসলিমদের ভোটে জিতে এমএলএ এমপি হয়ে লাখ লাখ টাকা ইনকাম করছে, তাদের প্রতিবাদ করার দরকার ছিল। কারণ এরা মুসলিমদের ভোটে জিতে মাইনে পায়, এমএলএ এখন 1 লাখ টাকার কাছাকাছি মাইনে, এমপিদের 2 লাখ টাকার কাছাকাছি মাইনে। এগুলো হচ্ছে মুসলিমদের সাথে প্রতারণা করছে, মুসলিমদের সাথে গাদ্দারি করছে। এই গাদ্দারি করছে বলে আজকের আমাদের মতো লোক, নওশাদ সিদ্দিকী সাহেবের মতো লোক, সাধারণ মানুষ, সাধারণ মুসলিম মানুষ তারা রাস্তায় নামতে বাধ্য হচ্ছে। কারণ এই গাদ্দাররা গাদ্দারি করে যাচ্ছে। তাদের মূল যে দায়িত্ব ছিল, মুসলিমদের ভোট নিয়েছে, মুসলিমদের হয়ে লড়াই করবে পার্লামেন্টে, এই জন্য তো মুসলিমরা পাঠিয়েছে। সেখানে কিন্তু গাদ্দারি করেছে এনআরসি বিলের সময় মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির দল তৃণমূল। এবারে গাদ্দারি করছে, আমরা দেখছি, আমরা অবজারভেশন করছি। এবারে গাদ্দারি করলে কিন্তু আমরা মেনে নেব না। বিমানবন্দরে নামবে তৃণমূলের এমএলএ এমপিরা, তখন আমরা আইএসএফ সাধারণ মানুষকে নিয়ে আমরা ওখানে ধর্ণা দেব, কিভাবে বিমানবন্দর থেকে পালায় দেখবো। আমরা ছাড়ছি না, তৃণমূলের এমপিদেরকে আমরা ছাড়বো না, কারণ ওরা গাদ্দার। এবারে যদি আমরা ছেড়ে দিই তাহলে আমাদের অস্তিত্ব মিটে যাবে, মুসলিম বলে ভারতে গর্বের সাথে আর বসবাস করতে পারবো না। সেই জায়গায় অ্যাটাকটা করেছে বিজেপি, আর সেখানে যদি আবার গাদ্দারি করে তাহলে আমাদের এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের অস্তিত্ব রক্ষার জন্য আমরা কিন্তু ওই বিমানবন্দর অর্থাৎ দমদম বিমানবন্দরে গিয়ে আমরা ধর্ণা দেব এবং লোক নিয়ে ঘেরাও করব তৃণমূলের এমপিদের। না, এটা দেখুন, এটাই কিন্তু স্বাভাবিক। কেন কি আপনি ভালো করে বুঝবেন বা জানবেন, যাকেই আমরা আজকে তোলামূল বা বীজামূল বলছি, এরা কিন্তু সবাই স্বার্থপর। এরা মানুষকে বলে আমরা আপনাদের জন্য ভালোর জন্য যাচ্ছি, আমাদেরকে ভোট দিন, কিন্তু ভোট নেওয়ার পরে ভুলে যায়, আর দেখা যায় না। আলটিমেটলি মানুষের যখন প্রয়োজন তখন ওদেরকে পাবোই না। যেমন আপনারা দেখলাম এর আগে একটা এমএসপি বিল পাস হলো, তার প্রতিবাদের জন্য কিন্তু কেউ রুখে দাঁড়ায়, কিন্তু আপামর জনসাধারণ তারাই কিন্তু সংঘবদ্ধ হয়ে এককভাবে লড়াই এবং প্রতিবাদ চালিয়েছিল। সেই কারণে বাধ্য হয়ে তৎকালীন আরএসএস পরিচালিত বিজেপি সরকার সেই আইনটাকে রিটার্ন নেওয়ার জন্য বাধ্য হয়েছিল। তো সেক্ষেত্রে আমাদের যতগুলো এমপি আমরা পশ্চিমবঙ্গ থেকে পাঠিয়েছি, এবং অবিজেপি যে সমস্ত এমপি সমস্ত ভারতবর্ষ থেকে আছেন, তাদেরকে গুরুত্ব দেওয়া হচ্ছে না বললেই চলে, কিংবা যদিও গুরুত্ব দেয় তারা সেটিংয়ে চলে যাচ্ছে। সেই কারণের জন্য আজকেকার যে ওয়াকফ বিল, এই ওয়াকফ সংশোধনী বিলটা কিন্তু যদি কেউ মনে করে যে এটাকে আমরা অসাংবিধানিকভাবে এটা প্রতিষ্ঠিত হচ্ছে, ভোটিং সিস্টেমের মাধ্যমে কিন্তু বন্ধ করা যায়, কিন্তু তা করবে না। কারণ কি, ওরা বিক্রি হয়ে গেছে, সেটিং চলে এসছে, মানুষের ন্যায্য ভোট নিচ্ছে, নিয়ে ওদের পার্সোনাল সুবিধা সুযোগ এইগুলোই দেখছে, মানুষের হয়ে কথা বলছে না। এটাই স্বাভাবিক।
ব্যাপারটা আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। ব্যাপারটা যদি সত্যিই বাংলার মানুষ বুঝতে চায় তাহলে আমি বলতে পারি। অ্যাকচুয়ালি বুঝতে হবে তৃণমূল দলটা কারা চালায়। তৃণমূলটা দলটা চালায় অভিষেক ব্যানার্জি আর মমতা ব্যানার্জি, তাই তো? পশ্চিমবঙ্গে বিজেপি দলটা কারাই পরিচালনা করেছে? শুভেন্দু ব্যানার্জি। ভালো করে বোঝেন, শুভেন্দু ব্যানার্জি একজন ব্রাহ্মণ সন্তান, নিজেকে দাবি করেছে, বিধানসভায় বলেছে আমি ব্রাহ্মণ সন্তান, এবং তারা বেদ মন্ত্র উচ্চারণ করে, বলেছে আমি ভালো বেদ মন্ত্র উচ্চারণ করতে। মমতা ব্যানার্জি বলেছে আমিও ব্রাহ্মণ কন্যা, বলেছে তো, আপনারা দেখেছেন সেই ভিডিও। তাহলে এরা ব্রাহ্মণ, আর ব্রাহ্মণদের সংগঠনের নাম হচ্ছে আরএসএস। তাহলে শুভেন্দু হচ্ছে ব্রাহ্মণ, মমতা ব্যানার্জিও ব্রাহ্মণ, তাহলে এরা তো একই কোম্পানির লোক। আজকে কেউ বলে তৃণমূলের হয়ে কেউ ব্যাটিং করছে, কেউ বিজেপির হয়ে ব্যাটিং করছে, লোক তো আরএসএস এরই। মমতা ব্যানার্জিও আরএসএস এর, শুভেন্দু অধিকারীও তো আরএসএস এর। শুধু আমাদের বাংলায় নাটক করে যাচ্ছে ওরা, এই ব্রাহ্মণরা। এই ব্রাহ্মণদের সংখ্যা কত পশ্চিমবঙ্গে? 3.5%। সেই ব্রাহ্মণদের প্রতিনিধি হচ্ছে মমতা ব্যানার্জি, তিনি সংখ্যালঘু। বাংলার মুসলিমদের সংখ্যা আজকে 40%, তাদেরকে বলছে সংখ্যালঘু। তাহলে যারা সংখ্যালঘু তারাই উল্টে যারা পশ্চিমবঙ্গের সংখ্যাগুরু তাদেরকে বলছে সংখ্যালঘু। তাহলে আপনাকে ইতিহাসটা ভালো জানতে হবে। তাহলে দেখবেন যে তৃণমূল দল বলুন, বিজেপি দল বলুন, সিপিএম দল বলুন, কংগ্রেস দল বলুন, এই দল কটার মাথায় 3.5% যে ব্রাহ্মণ তারাই কিন্তু বসে আছে। আপনারা জানেন যে আমাদের প্রাচীন ভারতে জাতি ব্যবস্থা ছিল না। সিন্ধু সভ্যতা যদি দেখেন, সিন্ধু সভ্যতা ছিল গ্রামীণ সভ্যতা, সেখানে মানুষ চাষবাস করতো, চাষবাসের উপর নির্ভরশীল। আমরা আজও দেখি গ্রামে চাষবাস করতে গেলে কি হয়, একান্নবর্তী ফ্যামিলি লাগে। ওখানে অনেক ভাইরা থাকে, তাদের মধ্যে ভেদাভেদ থাকে না, গ্রামবাসীরা এক জায়গায় থাকে, তাদের মধ্যে জাতপাত থাকে না। এই জাতপাতটা ঢোকালো এই ব্রাহ্মণরা, বহিরাগত জাতি, আর্যরা। এই আর্যরা হচ্ছে শুভেন্দু অধিকারী আর মমতা ব্যানার্জি। এরা সংখ্যায় 3.5%। এরা আমরা এই যে মূল নিবাসী, আমরা স্থানীয় মুসলিম, এসসি এসটি ওবিসি, এদের মধ্যে গন্ডগোল পাকাবার জন্য এরা একটা কেউ বিজেপির হয়ে ব্যাটিং করছে আর কেউ তৃণমূলের হয়ে ব্যাটিং করছে। ব্যাটিং এটাই কিন্তু আরএসএস এর লোক। মমতা ব্যানার্জি কারণ বলেছিল যে ভালো আরএসএস। যদি মমতা ব্যানার্জি ভালো আরএসএস এর প্রতিনিধিত্ব করে, তাহলে নিশ্চয়ই শুভেন্দু ব্যানার্জিকে বলেছিল যে বাজে আরএসএস এর নেতৃত্ব শুভেন্দু দিচ্ছে। তাহলে ভালো আরএসএস আর বাজে আরএসএস মিলে তো কি হয়, যে ব্রাহ্মণদের সংগঠন, আর দুজনই ব্রাহ্মণ। এই কারণে বাংলার মানুষের জানা উচিত পশ্চিমবঙ্গের রাজনীতিতে 3.5% ব্রাহ্মণ থেকে বারবার কেন মুখ্যমন্ত্রী হচ্ছে। আজ 78 বছর হয়ে গেল। মুসলিমরা তো 40% আছে, শিডিউল কাস্ট ভাইরা রয়েছে, শিডিউল ট্রাইবরা রয়েছে, ওবিসিরা রয়েছে, আদিবাসী মানুষরা রয়েছে, খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ রয়েছে, বৌদ্ধিস্ট সম্প্রদায়ের মানুষরা রয়েছে, শিখ সম্প্রদায়ের মানুষরা রয়েছে। তাদের মধ্যে থেকে মুখ্যমন্ত্রী হচ্ছে না কেন? এই প্রশ্নটা আপনারা করবেন না। এই প্রশ্নটা যতক্ষণ না আপনারা মানুষের কাছে নিয়ে যাবেন, ততক্ষণ না দেখবেন এরা শুধু সেটিং করছে। কারণ এটা তো একই কোম্পানির মাল, সেই কোম্পানিটার নাম তো আরএসএস। মমতা ব্যানার্জি নিজেকে ব্রাহ্মণ কন্যা বলে গর্ববোধ করে, শুভেন্দুও বলে আমিও ব্রাহ্মণ সন্তান, অভিষেক ব্যানার্জিও একদিন বলেছিল যে আমার মুখে ব্রাহ্মণ সন্তান, আমার ব্যানার্জি টাইটেল, কোনোদিন আমার মাথা নুইবে না। তাহলে আমাদেরকে মাথা নুইয়ে দেওয়া হচ্ছে। ওরা ব্রাহ্মণ, আমরা মুসলিম, আদিবাসী, শিডিউল কাস্ট, শিডিউল টাইপ, আমাদের মাথা নুইয়ে দেওয়ার জন্য ওরা ষড়যন্ত্র করেছে। কেউ তৃণমূলের হয়ে ব্যাটিং করছে, কেউ বিজেপির হয়ে ব্যাটিং করছে। এই জিনিসটা যতক্ষণ না বাংলার মানুষ পরিষ্কারভাবে বুঝতে পারবে, ততক্ষণ হয় সেটিং বলতে হবে। সেটিং ব্যাপারটা নয়, এটা একই কোম্পানির লোক। আসলে ঘটনাটা যদি বুঝতে হয় তাহলে বুঝতে হবে সেই একটু এগিয়ে যেতে হবে। যখন ভারতবর্ষে মূল নিবাসী যারা যারা আমাদের ভারতবর্ষের, আমরা আদিবাসী, এসসি এসটি বা পিছিয়ে পড়ে যারা আমরা যে সম্পদ যেগুলো আছি, আমরা সেই সম্প্রদায়কে পিছিয়ে যেতে দেখতে হবে যে আজকে এই যে মুসলিম যে রাজত্ব এসছিল, এটা তো নিপীড়িত, অত্যাচারিত গরিব মানুষদের আশীর্বাদ স্বরূপ এসেছিল। কারণ এখানে যে ব্রাহ্মণ প্রথা শুরু হয়েছিল, সেই ব্রাহ্মণরা কিন্তু এসে হিন্দুদের মধ্যে শূদ্র বানিয়ে দিয়েছিল। যারা শূদ্র হিন্দু তারা কি করবে, তারা বেদ পড়তে পারবে না। যদি শূদ্র হিন্দুরা বেদ পড়ে সংস্কৃতে, তাহলে তাদের কানে গরম সীসা ঢেলে দেওয়া হতো এবং জিভ কেটে নেওয়া হতো, অপরাধ। এবং সেই শূদ্র হিন্দুদের ছায়াটাকেও মারানো যেত না। যদি ছায়া মারায়, আপনারা দেখেছেন তো, আজকেই তো সম্ভবত কানাইয়া কুমার, একজন কংগ্রেসের একজন খুব বরিষ্ঠ নেতা,
উনি মন্দিরে গেছেন, সেই মন্দির নাকি অপবিত্র হয়ে গেছে, সেই মন্দিরকে আবার ধৌত করা হলো। কেন আমাদের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর যিনি উনি গিয়েছিলেন, দ্রৌপদী মুর্মুর উনি গিয়েছিলেন একটা মন্দিরে দর্শন করার জন্য। উনি আদিবাসী সম্প্রদায়ের মানুষ বলে ওখানকার ব্রাহ্মণ ঢুকতে দেয়নি। আমাদের দেশের যে প্রেসিডেন্ট, তার ক্ষেত্রে এটা হয়েছিল। এই যে ব্রাহ্মণরা নিজেদেরকে দাবি করে তারা সমাজের উপরে থাকবে, তারপর থাকবে ক্ষত্রিয়, তারপর থেকে বৈশ্য, তারপর থেকে শূদ্র, এই শূদ্রদের কোনোদিন উন্নতি এরা চায়নি। এরা যখন লড়াই করবে তখন বলবে হিন্দু হিন্দু ভাই ভাই, আর যখন বলবে সম্পদ লুট করবে তখন তোমরা বাইরে থাকো, ব্রাহ্মণরাই লুট করবে। এটা দেখুন, আজকে শুভেন্দু অধিকারী, সুমন্ত মজুমদার হিন্দুদের জাগাচ্ছে কাদের? হিন্দুদের জাগাচ্ছে। হিন্দুদের জাগালে কোন হিন্দুদের জাগাচ্ছে? যে হিন্দুদের এদের পূর্বপুরুষরা ট্যাক্স নিয়েছিল স্তন ঢাকা দেওয়ার জন্য। আগে ইসলাম আসার আগে ভারতবর্ষের এই এখানকার মূলনিবাসী স্থানীয় মহিলারা তারা গায়ে কাপড় রাখতে পারতো না, সে যত বড় হবে। আর এদের নাম ছিল মহিলাদের যত বড় স্তন হবে তত বড় ট্যাক্স দিতে হবে, তত বেশি ট্যাক্স এই ব্রাহ্মণরা চালু করেছিল। সেই জন্য স্বামী বিবেকানন্দ বলেছে যে ইসলাম ভারতবর্ষে এসছে তলোয়ারের জোরে নয়, এখানকার নিপীড়িত, বঞ্চিত, অত্যাচারিত পুরোহিতদের কাছ থেকে আর জমিদারদের হাত থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য বাংলা এবং ভারতে মুসলিম আগমন পিছিয়ে পড়া মূলনিবাসীদের কাছে এক আশীর্বাদ স্বরূপ। আজকের সেই হিন্দুদের কাছে এই ব্রাহ্মণ, বিদেশি, আর্য এরা আগে বলছে হিন্দু হিন্দু, এদের কথা শুনবে না। আজকে দেখুন না, শুভেন্দু অধিকারী যখন তৃণমূল ছিল কত কোটি টাকার স্ক্যাম করেছে। মমতা ব্যানার্জি বলে ওকে সিআইডি ধরবে, ওকে শাস্তি দিয়েছে? দেয়নি। কারণ ব্রাহ্মণদের ইতিহাসে লেখা আছে ব্রাহ্মণ ব্রাহ্মণকে শাস্তি দেবে না। ব্রাহ্মণ যতই বড় অপরাধ করবে তার লঘু শাস্তি দেওয়া হবে। আর যদি কোনো ব্রাহ্মণ ছাড়া অন্য কোনো ধর্মের মানুষ সামান্য শাস্তি করে ব্রাহ্মণদের বিরুদ্ধে, তার বৃহৎ শাস্তি দেওয়া হবে। এটা তো ভারতীয় সংবিধানের ডিসক্রিমিনেশন, সাম্যবাদ বিরোধী। এই জন্য তো লাখো লাখো মুসলিম হয়ে গেছিল। তলোয়ারের জোরে নয়, তলোয়ারের জোরে নয়, তলোয়ারের জোরে যদি ভারতবর্ষে মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয়ে থাকতো তাহলে 700 বছর একটা হিন্দু থাকার কথা নয়। ওয়াকফ নিয়ে তিনি যদি বাড়াবাড়ি করে, ওইদিকে মোদি সাহা ওনার ভাইপোকে জেলে ঢুকিয়ে দেবে। ইডি সিবিআই ওইভাবে ভাইপোকে ধরে রেখেছে যে অভিষেক ব্যানার্জির যে কোনো সময় জেলে ঢুকিয়ে দেবে মমতা ব্যানার্জি যদি তৃণমূল বিজেপির বিরুদ্ধে বলে। এটা পরিষ্কার চক্রান্ত। মোদি আর অমিত শাহ যা বলে দেবে মমতা ব্যানার্জিকে তাই শুনতে হবে, কারণ মমতা ব্যানার্জি অলরেডি দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে। ইডি সিবিআই ওনার ভাইপোর নাম এসে গেছে, নারদা সারদা স্ক্যাম এসে গেছে। এইগুলো কি করছে মোদি আর অমিত শাহ? এদেরকে শাস্তি না দিয়ে এদেরকে দ্বারাই বিজেপিটাকে আনতে চাইছে পশ্চিমবঙ্গে। তাহলে এর মানে দাঁড়ায় তৃণমূলের পতন খুবই প্রয়োজন। তৃণমূলের উপর ভর করেই বিজেপি বাংলাতে পা দেবে। তৃণমূলকে দূর হটাতে হবে, তৃণমূলকে হটাতে হবে বিজেপিকে হটাতে গেলে। তবে বিজেপি উঠবে, কারণ বিজেপি এই তৃণমূলের ওপর ভর করে পশ্চিমবঙ্গে লড়াই করছে। আর এই পশ্চিমবঙ্গের লোকেরা বিজেপি করে না। বিজেপি করে কারা? গুটখাখোর অবাঙালিরা বিজেপি করবে। বাঙালি সংস্কৃতিতে বিজেপি হয় না। সেই জন্য মমতা ব্যানার্জি ওনার একটা জাতি ভাই ব্রাহ্মণ জাত শুভেন্দু অধিকারীকে বললো যে তুমি যাও, কি বিজেপিটার হাল ধরো। বিজেপির নেতা কোথায় আপনারা দেখাতে পারবেন? বিজেপির যারা নেতৃত্ব দিয়েছিল তারা এখন আছে? কেউ নাই। কারণ বিজেপি করে না পশ্চিমবঙ্গের মানুষ, বিজেপিকে ঘৃণা করে। আর বিজেপি সম্পর্কে পশ্চিমবঙ্গের মানুষ জানে না। এখন কি করছে? কিছু গুটখাখোর কিছু অর্থ নিয়ে যাচ্ছে গরিব মানুষের কাছে, তাদেরকে নিয়ে বলছে তোমরা এই অর্থটা রাখো, তোমার মেয়ের বিয়ে দাও। আর যুবকদের বলছে তোমরা মদ খাও, তোমরা অস্ত্র নাও, হাতে তুলে নাও। এইসব নিয়ে তাদেরকে ভেলকি দেখাচ্ছে। বেশি দিন হবে না, ওদের রাজত্ব শেষ। কারণ পশ্চিমবঙ্গের রাজনীতিতে টিকে থাকতে গেলে ভালোবাসা, মহব্বত, উন্নয়ন দিয়ে টিকে থাকতে হবে, হিংসা বিদ্বেষ দিয়ে নয়। সেই জন্য বিজেপিকে প্রত্যাখ্যান করছে বাংলা থেকে। এবং যেটুকু বিজেপি দেখছেন সেটা ওই মমতা ব্যানার্জি তৈরি করে রেখেছে। হ্যাঁ, এরা তো একদম আপনারা দেখবেন ব্রাহ্মবাদ, মনুবাদটা কি জাগরিত করছে, অন্য কিছু নয়। আপনি দেখবেন যতক্ষণ পর্যন্ত ভোট নেই ততক্ষণ পর্যন্ত কেউ কিছু জানে না। ঠিক ভোট আসবে, ভোট পাখি যেমন পরিযায়ী শ্রমিক যেমন কাজ করতে যায়, আবার ঠিক একটা সময় আসলে উড়ে উড়ে আসে, ঠিক ওই রকম এখানেও কিছু রাজনীতি আমাদের পশ্চিমবঙ্গে নতুন ট্র্যাডিশন দিয়েছে।
যখনই ভোট আসবে তখনই আমি তোমার বন্ধু হয়ে যাব, আমি তোমার নিজের পক্ষের হয়ে গেলাম, আমরা তোমাদের ধর্মের জন্য এসেছি। আজকে দেখুন তো, আজকে বিজেপি বারে বারে বলছে হিন্দু খতরা মে হ্যায়। আচ্ছা, এতদিন পরে কেন মনে পড়লো মোদির সময়? মোদির সময়ে হঠাৎ করে হিন্দু সংকটে পড়ে গেল? এর আগে 700 বছর তো মুসলিম রাজত্ব করেছে, ওই তখন তো খতরা কেউ পড়েনি। এবং এই আপনারা দেখবেন, এই ছাবা মুভি বেরিয়েছে একটা, এই ছাবা মুভিটা পুরো বিজেপির পরিকল্পিত হবে, একটা সম্প্রদায়কে জোর করে চাপিয়ে দেওয়া এবং ঘৃণা বিদ্বেষ এই সব ঢুকিয়ে দেওয়া, অন্য ইতিহাসকে কিছু নয়। বিকৃত করা। ইতিহাসকে বিকৃত। আর যে সমস্ত মানুষ যারা একটু বুদ্ধি সম্পন্ন, ওরা কিন্তু ওই হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি সব ছাত্র বলা যায়, ওরা ইতিহাসের কিছুই বোঝে না, ফেসবুকে হোয়াটসঅ্যাপে কিছু ঘুরছে, ওটাকে নিয়ে ঝামেলা। এই যেমন শুভেন্দু অধিকারী বলছে ঔরঙ্গজেবের চামড়া গুটিয়ে দেবে। আরে ভাই, মোরা মানুষের কেউ চামড়া কাটাতে পারে? এটা আবার কেমন কথাবার্তা? তো সেই ক্ষেত্রে আসলে এই বিজেপি বলুন বা তৃণমূল বলুন, এরা কারুরই নয়। কারণ আজকে যেই মানুষটা বিজেপি, কালকে সে টিএমসি, কালকে যে টিএমসি ছিল আজকে সে বিজেপি। আজ এখন যখন শুভেন্দু বলছে হিন্দুরা এখানকার জঙ্গি, এখানকার আতঙ্কবাদী, এখানকার হচ্ছে জিহাদি, ঠিক এই শুভেন্দু যখন টিএমসিতে ছিল তখন বলেছিল কি, যে ভারতবর্ষ স্বাধীনতার পিছনে মুসলিমের অবদান ভীষণ, এবং দারুল দেওয়ানের যারা ইমাম সাহেব বা আলেম সাহেব ছিল, আরাম যা ছিল, সেই আলেম সাহেব সব শহীদ হয়েছে। তাহলে কোনটা সঠিক মনে করবে? তাহলে এখানে বোঝা গেল এরা কেউই আমাদের কেউ নয়। এরা নিজেদের স্বার্থে আসে, নিজেদের স্বার্থে ভোট নেয়, নিজেদের সুবিধা মতো বুঝে নেয়। আর পড়ে থাকি আমরা মূল নিবাসী, আমরা যারা এসসি এসটি কিংবা শূদ্র, যাদেরকে শূদ্র বানিয়ে রেখেছে, কিংবা আমরা যারা মুসলিম সমাজ, আমরা কিন্তু জেল খাটি, মার খাই। আমরা কি করি? ওদের হয়ে নাচানাচি করি, কিন্তু ফায়দা কে নেয়? ফায়দা ওরাই নিয়ে চলে যায়। আলটিমেটলি আমাদের কিছুই হয় না।